নমস্কার বন্ধুরা, সুন্দর রান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করছি, জলপাইয়ের আচার। আর আপনারা এই জলপাইয়ের আচারটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, কারণ শীতকালে এখন জলপাইটা সব জায়গাতেই পাওয়া যায়। এই আচারটা এতটাই সুস্বাদু খেতে হয় যে আপনারা একবার যদি বানিয়ে খান এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এটা ভীষণ টেস্টি হয়। আর কিভাবে আচারটা বানিয়ে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তবে এটা এতটাই টেস্টি হয় যে আপনারা বেশি দিনের সংরক্ষণ করে রাখতে পারবেন না, তার আগেই শেষ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। আর জলপাইটাকে খুব পরিষ্কারভাবে জল দিয়ে ধোয়ার পর আমি কড়াইয়ে জলপাইটা সেদ্ধ করার জন্য চাপিয়ে দেবো। আর এখানে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে জলপাইটা একটু সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে জলপাইটা একটু হালকা নরম হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি। জলপাইটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলপাইটা কতটা সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে প্রেস করলেই জলপাইটা যখন বেশ ভালো মতো হাতে সাহায্যে প্রেস করলেই এটা গলে যাবে, তখনই আমি জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি জলপাইটা জল থেকে আলাদা করে নিচ্ছি। জলটা একদম সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, কারণ যখন জলপাইয়ের আচারটাকে বানাবো তখন একদম জল ছাড়া বানাবো, তাহলেই এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে। আচারটাকে টেস্টি করার জন্য আমি একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গোটা ধনে। ধনেটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে, লো আঁচে অবশ্যই, কারণ গোটা মশলা যদি পুড়ে যায় এই আচারটা একদম টেস্ট হবে না। এবার আমি ধনিয়াটা ভাজার পরেই আমি দিয়ে দিলাম 2 চামচের মতো গোটা জিরেটাকে দিয়েও আমি খুব ভালো করে লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিচ্ছি। এটাকে একদমই পুড়িয়ে ফেলবো না, মোটামুটি যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে এই মশলাটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরই এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার জলপাইটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে করে পুরো জলপাইটাকে আমি ভালো করে এই শাঁসটাকে বের করে নিচ্ছি। আর কিছু কিছু দানা আমি ফেলে দেবো, সব দানা ফেলবো না, কিছু কিছু দানা রেখে দিচ্ছি। আর কিছু দানা ফেলে দেবো, কারণ বেশি দানা রাখলে জলপাইয়ের আচারটা মুখে দানা দানা ঠেকবে, তাই কিছু কিছু দানা আমি রেখে দেবো। জলপাইটাকে এবার খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি আচারটা বানাতে চলে যাব। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 কাপ সর্ষের তেল। আপনারা 1 কাপ সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি এতটাই দিলাম। আর তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টের মতো। আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 10টা। শুকনো লঙ্কা থেকে আমি কোনো দানা বের করে দিইনি। আর এলাচ দিয়ে দিচ্ছি 5টা। 3 থেকে 4টি টুকরো দিয়ে দিচ্ছি আমি দারুচিনি। আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। যখন এই মশলাটা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুনটাকে আমি ছোট ছোট করে কুচি করে দিয়েছি, আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। আর আদাও দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবার সব শুদ্ধ আমি একটু ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে আমি এইভাবে কষে নিচ্ছি। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি সেদ্ধ করে রাখা অলিভটা দিয়ে দেবো। এবার এই মশলার তেলের সাথে আমি জলপাইটাকে খুব ভালো করে ভাজা করে নেব, কারণ যত সুন্দর করে মশলার সাথে এই জলপাইটাকে ভাজা হবে ততই আচারটা অনেক দিন ভালো থাকবে আর খেতেও টেস্টি হবে। তেল আর মশলার সাথে জলপাইটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যখনই কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখনই জানবেন জলপাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা গুড় বা চিনি যে কোনো একরকম ব্যবহার করতে পারেন বা 2 রকমও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় চিনি দুটোই ব্যবহার করব। এখানে আমি 1 কিলো জলপাই নিয়েছি, আর তার জন্য আমি 1 বাটি চিনি আর 3 বাটি গুড় ব্যবহার করছি। আপনারা এর থেকে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। যদি মনে হয় টক তাহলে আপনারা আরও 1 বাটি চিনি বা গুড় মিশিয়ে দিতে পারেন। এইভাবে আচারটা বানালে খেতে খুবই টেস্টি হবে। আপনারা যদি 2 রকম দিয়ে করেন, চিনি দিয়েও করা যায়, তবে গুড় দিলে এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হয়। আর চিনিটা বা গুড়টা যদি বেশি পরিমাণ দেন তাহলে এটা প্রিজারভেটিভেরও কাজ করে মিষ্টি জিনিসটা, তাহলে আর আপনাদের সেক্ষেত্রে
কিছুই ব্যবহার করতে হবে না, কোনো প্রিজারভেটিভ ব্যবহার করতে হবে না। ভিনিগারটা না দিলেও চলে, কারণ ভিনিগারটা যেহেতু টক, বেশি পরিমাণে দিলে আবার জলপাইতে তাহলে আপনাদের আচারে আরও 1 বাটি গুড় বা চিনি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে 5 বাটি ব্যবহার করতে হবে। আমি যেহেতু কোনো ভিনিগার ব্যবহার করছি না, তাই আমার মোট 4 বাটিতেই হয়ে গেছে। আর এবার চিনি আর গুড়ের সাথে খুব ভালো করে মেশানোর পরে আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা। 2 রকম লবণই ব্যবহার করব। এখানে আমি 4 চামচের মতো লবণ দিয়েছি। আরও টেস্টটা বুঝে নেওয়ার পর যদি লাগে তাহলে পরে আবার দেব। এই আচারের টেস্টটাকে বাড়ানোর জন্য আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই আচারটাকে যদি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে 3 থেকে 4 টেবিল চামচের মতো ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, আচারটা হয়ে যাওয়ার মুখে এই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। ভাজা মশলাটা অ্যাড করার পর আচারটাকে খুব ভালো করে আমি টোটালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি, যেহেতু আচারটা আমার হয়েই এসছে। খুব বেশি ঘন করলে আচারটা তাহলে একদম গাঢ় হয়ে যাবে। টোটাল মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন আচারটা অনেকটা গাঢ় হয়ে এসছে। আচারটা তার মানে আমার হয়েই গেছে। আচারটাকে আর বেশিক্ষণ রাখবো না। ঠিক এরকম একটা থিকনেস চলে আসবে। এরকম অবস্থায় এই আচারটা যখন উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করার একদমই দরকার নেই, কারণ এই আচারটা যখন রেস্টে থাকবে, যেহেতু গুড় আছে, আচারটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি বয়ানে ভরবো না সঙ্গে সঙ্গে, কারণ এটা এখন গরম আছে। এটাকে আচারটাকে পুরো ঠান্ডা করতে হবে। এবার এটা আমি একটু সামান্য একটু রোদ্দুরে দিয়ে দেবো, কারণ রোদ্দুরে দিলে আচারটা তাহলে একদমই, যেহেতু আমি কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি, রোদ্দুরে দেওয়ার পর একদিন রোদ্দুরে দিলেই হবে। আর আমি একটু আমার ছাদটাকে দেখিয়ে দিচ্ছি। এই ছাদে আমি রোদ্দুরে দিয়েছি। দেখুন ছাদে কত সুন্দর রোদ্দুর পড়েছে। আপনাদের ছাদে যদি কোনো রোদ্দুর না আসে তাহলে আপনারা ভিনিগার মিশিয়ে আচারটাকে ঠান্ডা করে সংরক্ষণ করে রাখবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। যখন আচারটা তৈরি করার সময় অবশ্যই একটু ভিনিগার দিয়ে দেবেন। তবে আচারটা এতটাই টেস্টি হয়, আপনাদের আর সংরক্ষণের জন্য কোনো কিছুই লাগবে না, কারণ আচারটা তৈরি করার পরেই কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা ভীষণ টেস্টি হয় খেতে। এবার আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো কাঁচের পাত্রের মধ্যে রাখার, কারণ প্লাস্টিকের মধ্যে আচার রাখলে আচারটা খুব বাজে একটা স্মেল চলে আসে। কাঁচের পাত্রের মধ্যে আচার রাখলে আচার অনেক দিন ভালো থাকে, আর আচারটা খুব সুন্দর নিজস্ব যে আচার একটা গন্ধ থাকে সেই গন্ধটা বজায় থাকে। কাঁচের পাত্রটাকে খুব ভালো করে ধোয়ার পর আমি এটাকে ভালো করে পরিষ্কারভাবে মুছে নিয়ে তারপরে আমি রোদ্দুরে রেখেছিলাম, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। জল থাকলে কিন্তু আচার একদম খারাপ হয়ে যাবে। আর যখন আপনারা আচার যে কোনো পাত্র দিয়ে, যে কোনো চামচ দিয়ে তুলবেন, তখন চামচটাকে অবশ্যই পরিষ্কার হতে হবে আর শুকনো হতে হবে। জল থাকলে আচার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে যদি আপনারা আচার রেখে দেন, আচার অনেক দিন ভালো থাকে। আর বাইরে যদি মনে হয় আচারটা খারাপ হয়ে যেতে পারে, তাহলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এর আগে আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের আচারের রেসিপিও শেয়ার করেছি, আপনারা পারলে অবশ্যই দেখে নেবেন। আর আজকের আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবেন। ধন্যবাদ।